স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আয়শা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দক্ষিণ আফ্রিকা অপার সৌন্দর্য আর খনিজ সম্পদের জন্য বিশ্ববিখ্যাত একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি নাগরিকদের কাছেও প্রিয় গন্তব্য এটি। তবে দেশটির আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে হত্যাকাণ্ড, নির্যাতন ও লুটপাটের মতো ঘটনা, যার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। দিন দুপুরে খুন, ছিনতাই, লুটপাট আর ব্যবসায়ীদের উপর হামলা যেন সেখানে সাধারণ ঘটনা। দেশটিতে নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বসবাস থাকলেও দিনকে দিন বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। কৃষি, মৎস্যসহ নানা খাতে কাজের পাশাপাশি প্রবাসীরা ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলছেন। কিন্তু গত 5 বছরে স্থানীয়দের বর্ণবাদ, বৈষম্য, অপরাধ প্রবণতার কারণে আনুমানিক 750 থেকে 850 জন বাংলাদেশি নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই খুন হয়েছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে। এদিকে বিদেশি নাগরিকদের প্রতি স্থানীয়দের বিদ্বেষ বা জেনোফোবিয়া দক্ষিণ আফ্রিকার নতুন নয়। ইতিহাস ঘেঁটেও মেলে বিদেশিদের উপর হামলার বহু নজির। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভুক্তভোগীদের তালিকায় বেশি রয়েছে বাংলাদেশিরাই। সাউথ আফ্রিকানরা আক্রান্ত করেছে বিদেশিদের উপর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী হয়েছে বাংলাদেশিরা। অপরাধীদের বিচারের ক্ষেত্রে আইনগত দুর্বলতা ও ফাঁকফোকর থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভিকটিম হিসাবে তখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ এম্বাসি প্রিটোরিয়ার মাধ্যমে আমাদের সাউথ আফ্রিকার পুলিশ সার্ভিসের সাথে সহায়তা নিতে পারে, অথবা ডিপার্টমেন্ট অফ জাস্টিস এদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা ডার্কো বলে একটা সংস্থা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, ওইটার সাথে যোগাযোগ করে বাংলাদেশ এম্বাসি। দেশটিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসীদের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রবাসীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী মাস থেকেই এই কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে সংস্থাটি। ইসি সূত্র জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি, ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেলেসে এই কার্যক্রম চালু হবে। এজন্য শিগগিরই কারিগরি ও প্রশাসনিক টিম পাঠানো হবে। কারিগরি টিমগুলো সংশ্লিষ্ট মিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে আর প্রশাসনিক টিম কার্যক্রম তদারকি করবে। ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে একটি টিম নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে কাজ করবে। আর এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন টিম যাবে মায়ামি ও লস এঞ্জেলেসে। তারা আগামী 21 থেকে 27 সেপ্টেম্বর সেখানে অবস্থান করবেন। ইসি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বহু প্রবাসী আছেন যারা দেশে এনআইডি চালুর আগেই বিদেশে গেছেন, ফলে তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হয়েছেন। এবার তাদের জন্য চালু হচ্ছে এই সেবা। যুক্তরাষ্ট্র প্রবাসীদের 4 অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি। এই বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সেপ্টেম্বর থেকে এনআইডি কার্যক্রম চালু হবে, তে প্রবাসীরা কি বলছেন এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে প্রতিনিধি দল আসবে তারা মূলত হচ্ছে এখানে প্রশিক্ষণ দিবে। তো প্রবাসীরা একটি কথা বলছে যে এনআইডি কার্যক্রম যাদের হাতে তারা এসে এখানে এম্বাসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। কেন? এনআইডির একজন করে কর্মকর্তা কি প্রতিটা অঙ্গরাজ্যে, অর্থাৎ যে 4টি অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম পরিচালনা হবে, এই প্রশিক্ষণের পাশাপাশি এনআইডি থেকে একজন কি এখানে নিয়োগ দেওয়া যেতে পারে না? কারণ যে সরাসরি এনআইডি কার্যক্রমের সাথে জড়িত সে যদি এখানে অবস্থান করে, সেখানে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। পাশাপাশি প্রবাসীদের কিন্তু আরেকটি ভয় আমি লক্ষ্য করছি, কারণ প্রবাসীদের মধ্যে অনেক দল মত
মানে মতালম্বী আছে। তো এখন এম্বাসিতে এনআইডি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনোভাবে যদি কোনো ব্যক্তির উপরে আক্রোশ থেকে কিংবা কেউ যদি কোনো রাজনৈতিক দলের অংশ হিসেবে এখানে পরিচিতি লাভ করে এবং সেটা যদি এম্বাসির লোকের মনের মতো না হয়, সেক্ষেত্রে সে এনআইডি কার্ড পেতে সময়ক্ষেপণ হবে কিনা বা এনআইডি কার্ড তারা আসলে পাবে কিনা, এই বিষয়েও কিন্তু তাদের ভিতরে এক ধরনের দুশ্চিন্তা আমি লক্ষ্য করেছি। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে যে কোনো কার্যক্রমের অংশ হিসাবে যখন শুধু প্রশিক্ষণের ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে কিন্তু ত্রুটি থেকে যায়, যেটা একটু একটু আগেও বলেছি। তো সব মিলে প্রবাসীদের কাছে নিঃসন্দেহে এটি একটি ভালো খবর, এবং যে এখানে নতুন প্রজন্ম যারা গড়ে উঠেছে তারা অনেকেই কিন্তু বাংলাদেশে জানি, তাদের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে। আমেরিকান পাসপোর্টের পাশাপাশি তারা বাংলাদেশি এনআইডি কার্ড পাবে, এটাও কিন্তু এই প্রজন্মর পাশাপাশি সব মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আনন্দ কাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। আয়েশা। আরিফ, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় SAHR প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন SAHR এর সহসভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী শারুপ ইজাজ, শ্রীলঙ্কার দিকস্য ইলাঙ্গা সিংহে ও অনুসয়া কল্লুরে এবং বাংলাদেশের সাইদ আহমেদ। এ সময় চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের ভবিষ্যৎ গঠনে যুবকদের মূল ভূমিকার উপর জোর দেন। বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল নেটওয়ার্ক ফর ইউথ কম্পিটিটিভনেস হোপ নেটওয়ার্কে বাংলাদেশ 31তম সদস্য হিসেবে যোগদান করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে হোপ নেটওয়ার্ক বিশ্বব্যাপী যুব সমাজকে ক্ষমতায়নের এক নতুন মাইল ফলক হয়ে উঠবে। এই অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে আরো উৎসাহিত করবে। বাংলাদেশেরও উচিত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আয়োজনে বাহরাইনকে আমন্ত্রণ জানানো। এতে করে বাহরাইন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটা গভীর হবে এবং দীর্ঘদিনের ভিসার জটিলতা সমস্যাগুলো সমাধান হবে। That is bringing together good practices around youth issues and bringing all of us together about the importance of putting young people at the center and really empowering young people to be part of the decision-making processes. ব্রিটেনে বসবাসরত ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আব্দুল মতিনকে লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রতি বেকটনের একটি হলে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র মোর্শেদ আলম চৌধুরী রাহি এবং পরিচালনা করেন মোহাম্মদ তাজুল ইসলাম। সহযোগিতায় ছিলেন শাহ আলম কাশেম ও আলী আকবর বাবলু। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক আব্দুল মতিন প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের যোগদানে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিউজ 24 এর 10ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। দর্শক ফোরাম রিয়াদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সংগঠক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাহিত্যিক আব্দুল হাকিম, বাবুনন্দন লাল সরকার, মীর হোসেন, জাহাঙ্গীর আলম, রেদওয়ানুর রহমান, সেলিম সরকার সহ 16টি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধি। অনুষ্ঠানে বক্তারা নিউজ 24 এর সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিমা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষ বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে সোনালী লাইফ। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জমকালো অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এ পুরস্কার গ্রহণ করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুরস্কার নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা,
ডিজিটালাইজেশন, গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনা এবং দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির স্বীকৃতি। এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা শহরে এক স্বামীর এক ছাদের নিচে 2 বউ রাখার পরিকল্পনা আটকে দিল আদালত। স্বামী ভেবেছিলেন একসাথে থাকলে খরচ ও ঝগড়া দুটোই কমবে, কিন্তু স্ত্রী বললেন না, এটা হোটেল নয়। আদালতও একমত, এটা মানসিক শান্তির প্রশ্ন। প্রথমে নিম্ন আদালত অভিযোগ খারিজ করলেও আপিলে ফুজায়রা পারিবারিক আদালত রায় দেয় একজন স্ত্রীকে অন্য স্ত্রীর সঙ্গে একই বাসায় থাকতে বাধ্য করা যাবে না। সংযুক্ত আরব আমিরাতের পারিবারিক আইনের 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি স্ত্রীর মৌলিক অধিকার। আদালত এই হুমকিকে মানসিক নির্যাতন হিসেবে স্বীকার করে। তবে স্বামীর আর্থিক দায়িত্ব বহাল থাকে। স্ত্রীর মাসিক খরচ 1000 দিরহাম, সন্তানের জন্য 5000 দিরহাম, গৃহকর্মীর বেতন ও সন্তানের পরিচয়পত্র হস্তান্তর। আদালতের বার্তা স্পষ্ট, সংসার মানে শুধু একটি ছাদ নয়, মানে সম্মান, স্বাধীনতা আর শান্তি। আর 2 বউ হলে ছাদও লাগবে দুটো। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।